হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বেশ অনেকদিন পরে র‍্যান্ডম একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই ব্লগে থাকবে আমরা কোরবানির ঈদে কি করেছি, আমাদের ঈদটা কেমন গিয়েছে এবং ঈদ উপলক্ষে কোথায় গিয়েছিলাম ঘুরতে। দেখতেই পাচ্ছেন আমরা বেশ জম্বেশ খাওয়া-দাওয়া করছি। আসলে ঈদের ২ দিন আগে ঈদের লাস্ট টাইমের কিছু শপিং বাকি ছিল, সেগুলোই করে নিচ্ছিলাম। দেন খাওয়া-দাওয়া করতে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। এই রেস্টুরেন্টের খাবার আমার বরাবরই বেশ পছন্দ। কারণ তারা একদম অর্ডার দেওয়ার পরে গরম ফ্রেশ খাবার বানিয়ে দেন সার্ভ করে। বলেন তো এটি কোন রেস্টুরেন্ট? যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেন খাওয়া-দাওয়া কমপ্লিট করার পরেই আমরা বাসায় চলে এসেছিলাম। এটা হচ্ছে তারপরের দিন। তারপরের দিন আমার হাসব্যান্ড, আমার আব্বু, আমার ভাই এরা সবাই মিলে চলে গিয়েছিল কোরবানির জন্য গরু দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে গাবতলীর হাট। আমার হাসব্যান্ড যখন যাচ্ছিলেন তখন তাকে খুব রিকোয়েস্ট করেছিলাম আমার জন্য একটু ভিডিও করে আনতে। তাই সে আমার জন্য একটু ভিডিও করে এনেছিল। যেহেতু আল্লাহর নামে আমরা গরু কোরবানি দিব, তাই কোরবানির গরু দেখতেই গিয়েছিল। আর বরাবরই প্রতি বছর আমাদের কোরবানির গরু এই গাবতলীর হাট থেকেই কেনা হয়ে থাকে। তাই তারা গাবতলীর হাটেই চলে গিয়েছিল। মামা দেখি গরুটা একটু ওইদিকে নেন, একটু হাঁটান হাঁটান হাঁটান। Teka na siya, হ্যাঁ জিনিস ঠিক আছে গোয়া জিনিস বুঝে যদি সারাটা ভাই 11 বছর প্রায় 11 মাস খাওয়াইছি গোসল করাইছি কোথা থেকে আনছেন? আমার বাড়ি দূর তো মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গরু কেনা শেষ। এই যে গরু নিয়ে আসলো আমাদের বাসায়। তুবা তারাফ তো খুব এক্সাইটেড, গরুকে দেখেই খুব আদর করছিল। গরুটা প্রচণ্ড শান্ত ছিল প্রথম দিন। প্রথম দিন সবাই বেশ ধরে টরে খুব আদর করতে পারছিল। কিন্তু পরবর্তীতে গরুটা খুব পাগলামি শুরু করে এবং একদমই গরুর কাছে দাঁড়ানো যাচ্ছিল না, যাওয়া যাচ্ছিল না। যাই হোক, আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য গরু কিনেছি। আল্লাহ সেটা কবুল করলেই হয়। ঈদের দিন এটাকে কোরবানি দেয়া হবে। যেহেতু সবাই গরুর হাটে বেশ অনেকটা সময় ছিল এবং অনেক কষ্ট করে অনেক সময় লাগিয়ে গরু কিনে নিয়ে এসেছে। সবাই তো বেশ টায়ার্ড ছিল। বাসায় আসার পর সবাই ফ্রেশ হলো। দেন রেস্ট নেওয়ার পরে আম্মু সবার জন্য নাস্তার প্রিপারেশন নিচ্ছিল। আম্মু এখানে লুচি, চিকেন ফ্রাই এবং সালাতের আয়োজন করেছিল। আম্মু এগুলোই বানিয়ে নিচ্ছিল। আমিও ছিলাম আম্মুর সাথে। আমি, আমার ছোট বোন দুজনেই আম্মুকে হেল্প করছিলাম। এখানে চিকেন ফ্রাই হচ্ছিল, তার পাশের চুলায় হচ্ছিল গরম লুচি। যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব, তাই আম্মু চিকেন ফ্রাই, লুচি, সালাদের পাশাপাশি এই ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছিল। আসলে এগুলোর প্রিপারেশন আম্মু আগে থেকেই নিয়ে রেখেছিল, তাই খুব অল্প সময়ে খাবারগুলো তৈরি করে ফেলেছিল। দেখেন একদম গরম চিকেন ফ্রাই, লুচি, সাথে এই যে সালাদ আর তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আমরা সবাই মিলে খাবারগুলো বেশ এনজয় করেছি। খুবই মজা ছিল খাবারগুলো। দেন আমরা আবার চলে আসলাম গরুর কাছে। কোরবানির ঈদ বাচ্চাদের জন্য বেশ আনন্দের। কারণ হচ্ছে গরু আসার পরে ঈদের আগের দিন পর্যন্ত এই গরুর পিছনেই বাচ্চারা অনেকটা সময় স্পেন্ড করে এবং এই গরু নিয়ে খেলাধুলা করে। আমার বাচ্চারাও সে কাজ করছিল। সাথে আমার আব্বু, ভাই, আমার হাসব্যান্ড, আমি, আম্মু আমরা সবাই ছিলাম। গরু নিয়ে বেশ মজা করছিল তুবা তারাফ। দেখেন ওরা খুব এক্সাইটেড হয়ে গরুকে খাওয়াচ্ছে। আসলে আমাদের ঢাকায় বড় হওয়া এসব বাচ্চারা
এই জিনিসগুলো বছরে একবার মাত্র ২ দিনের জন্যই পেয়ে থাকে। তাই তারা বেশ এক্সাইটেড। আমাদের লাইনে আরো বেশ অনেকগুলো গরু এসেছে। এটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদের আগের দিন আমি আমার হাসব্যান্ডকে নিয়ে বাসা থেকে একটু বেরিয়ে পড়েছিলাম। বাসার জন্য কিছু বেডশিটস কিনবো সেই উদ্দেশ্যে। আসলে ঈদের দিন বিছানায় নতুন চাদর না বিছালে আমার কেন যেন ঈদ-ঈদই লাগে না। তাই মূলত বাসার জন্য বেডশিট কিনতে গিয়েছিলাম। দেন বেডশিট কেনাকাটা করে চলে এসেছিলাম বাসায়। আমাদের বাসায় আমার বড় খালা, খালাতো বোন সবাই এসেছিল। সবাই মিলে আমরা চাঁদ রাতটা খুব এনজয় করছিলাম এবং লুডো খেলছিলাম। সাথে বাচ্চারা মেহেদি লাগাচ্ছিল আমার ছোট বোনের কাছে। বেশ বাসার মধ্যে ঈদ একটা আমেজ ছিল। আসলে চাঁদ রাতের মজা এটাই। যেহেতু গরু আনার পরের দিন থেকেই গরু খুব পাগলামি শুরু করে দিয়েছিল, তাই গরুকে রাতের বেলা গ্যারেজে ঢুকানো খুব টাফ হয়ে পড়েছিল। দেখেন কি টেকনিক অবলম্বন করে তারা খুব কষ্ট করে গরুকে গ্যারেজে ঢুকাচ্ছিল। এই যে বাবা কি বুদ্ধি আছে? এই তো ও আয় বাবা আয় ঘরে ঢোক বাবা এই ওই দড়িটা টান দাও, তাকে ওই দড়িটা টান দাও। এই আস্তে আস্তে আরে কই এটা কোনো দরকার নেই, এটা কোনো দরকার নেই। ওই দড়ি ওভাবেই থাকুক। এই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া এই কাপাইতে দেন, এই শেষ। এটা আগে বাঁধো। চাঁদ রাত উপলক্ষে কাজিনরা একত্রিত হওয়া, সবাই মিলে লুডো এনজয় করা এবং খুব আড্ডা-সাড্ডা হয়েছে। বাচ্চারা মেহেদি লাগিয়েছে, দেখতেই পেয়েছেন। দেন আমার কাজিন সবাইকে পিজ্জা ট্রিট দিচ্ছিল চাঁদ রাত উপলক্ষে। আমরা তো বেশ এনজয় করেছি পিজ্জাটা। থ্যাংক ইউ বড় আপুকে এই পিজ্জা ট্রিট দেওয়ার জন্য। তোমাদের মেহেদিগুলো দেখাও। আমার বোন সবাইকে পিজ্জা কেটে সার্ভ করে দিচ্ছিল। আমরা সবাই বেশ এনজয় করেছি পিজ্জাটা। পিজ্জাগুলা খুবই টেস্টি ছিল। পিজ্জাগুলো পিজ্জা বার্গ থেকে অর্ডার করা হয়েছিল। আমাদের চাঁদ রাতটা বেশ মজায় মজায় গিয়েছে। আমরা বেশ অনেক রাত পর্যন্ত খুব এনজয় করেছি। এখন কিন্তু রাত ২টো বাজে। আমরা সবাই হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আমার হাসব্যান্ড সবাইকে আইসক্রিম ট্রিট দিল। দেন আমরা খাওয়া-দাওয়া করে বাসায় চলে গিয়েছিলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদের দিন। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমার হাসব্যান্ড, দুলাভাই এরা সবাই চলে গিয়েছিল ঈদের নামাজ পড়ার জন্য। ছেলেরা সবাই ঈদের নামাজ পড়ে আসার পরে আমার আম্মু সবার জন্য ঈদের সেমাই, পাস্তা এগুলো রান্না করেছিল। তার পাশাপাশি রুটি, ভাজি, সবজি, ডিম এগুলোও ছিল। যার যেটা পছন্দ সে সেটা নাস্তা করে নিচ্ছিলেন। কারণ একটু পরেই কোরবানি দেয়া হবে। অলরেডি কসাইরা চলে এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হলো। আমরা কসাইদেরকে মাঝখানে একটু নাস্তা দিয়ে দিয়েছিলাম। তারা নাস্তা করেছিলেন। এখন আমি তাদের জন্য গরম, গরম চা নিয়ে যাচ্ছি। আছে ফোন দিলেই তো হয়। এটা হচ্ছে ঈদের দিন রাতের ভিডিও। ঈদের দিন রাতে আমার মেয়ে যেহেতু তার ২ হাতের নিচে মেহেদি লাগানো বাকি ছিল, সেটাই তার খালার কাছ থেকে লাগিয়ে নিচ্ছিল। আর সারাটা দিন আমাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা সবাই ঈদের মাংস নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। দুপুরের পরে ফ্রেশ হয়ে
খুব মজার খিচুড়ি আর গরুর মাংস খেয়েছিলাম আম্মুর হাতে রান্না করা। তবে সেটা ভিডিও করতে আমার আর মনে ছিল না, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। দেন বাসায় গিয়ে একটা ফ্রেশ ঘুম দিয়ে চলে এসেছি সন্ধ্যার পরে আম্মুর বাসায়। যেহেতু আজকে সারাদিনের জন্য আম্মুর বাসায় ইনভাইটেশন ছিল, তাই রাতেও আম্মুর বাসায় খাওয়া-দাওয়া হবে। রাতে খাওয়া-দাওয়া করে আম্মুর বাসা থেকে চলে এসেছি আমার বাসায়। বাসায় এসে এই মুভিটা দেখেছি। মুভিটা অসাধারণ লেগেছে আমার কাছে। এই জংলি মুভি কারা দেখেছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছিল। রাতে আমার হাসব্যান্ড আমাদের সবাইকে ঈদ সালামি দিয়েছে। আমরা তো মহা খুশি। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিন আমি সবাইকে আমার বাসায় ঈদ উপলক্ষে ইনভাইট করেছিলাম। আমি ডেজার্ট আইটেমের মধ্যে রেখেছিলাম পুডিং, সেমাই আর সাথে ছিল দই। তাছাড়া আমি যে রান্নাগুলো করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি চিকেন রোস্ট করেছি। তার সাথে ছিল স্যালাড। সবাইকে রিচ ফুডের সাথে কোল্ড ড্রিংকস সার্ভ করেছিলাম, তাই কোল্ড ড্রিংকসগুলো ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছিলাম। সাথে আরও করেছিলাম পোলাও। আর যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংস তো সাথে ছিলই। তবে আমি আমার বাসায় সবাইকে ইনভাইটেশনের ভিডিওটা খুব সুন্দর করে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে সেই দিন দুপুর থেকে আমার মেয়ের মোটামুটি ১০৩-৪ জ্বর ছিল। প্রচণ্ড জ্বরে আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল। বাট আমি সবাইকে অলরেডি আগের দিনই ইনভাইট করে ফেলেছিলাম। তাই আমি আর সেটা আর ক্যানসেল করিনি। আমি সবার জন্য আয়োজন করেছিলাম। আমি অনেকের বাসায়, মানে অনেক রিলেটিভদের বাসায়, আমার হাসব্যান্ডের কলিগদের বাসায় বক্সে করে খাবারও দিয়েছিলাম। তবে সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি, কারণ ছিল আমার মেয়ের জ্বর। দেখতেই পাচ্ছেন আমি ওর মাথায় পানিপট্টি দিচ্ছিলাম। এটা হচ্ছে রাতের বেলা। তবে দুপুর থেকেই ওর প্রচণ্ড জ্বর ছিল। সন্ধ্যা থেকে আমার ছেলে তারাফেরও প্রচণ্ড জ্বর চলে এসেছিল। ওদের দুজনকেই আমার বোন, আমার ভাইয়ের বউ এরা প্রচণ্ড টেক কেয়ার করেছিল সারাদিন। ওদের কারণেই আমি হয়তো এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছিলাম। যাই হোক, আমি এখন টেক কেয়ার করছি। সন্ধ্যার পর থেকে ওদের অনেক বমি শুরু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার বোন আমার মেয়ের পাশে শুয়ে আছে। মেয়েটার অনবরত চোখ দিয়ে পানি পড়ছিল। আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মোটামুটি ১.৫ দিন ওদের টোটালি জ্বর নামতেছিল না। নাপা-টাপা খাওয়ানোর পরেও একই অবস্থা ছিল। দেন ১.৫ দিন পার হয়ে যাওয়ার পরে, ওষুধ খাওয়ানোর পরে জ্বর কিছুটা ছাড়ছিল, দেন আবারও আসছিল। এটা ছিল তার ১ দিন পরে, মানে ঈদের ৪র্থ দিন। সেদিন বৃষ্টি হওয়ার কারণে আমার আম্মুর প্রচণ্ড হালিম খেতে ইচ্ছা করেছিল। তাই রাতের বেলা হালিম রান্না করেছিলেন। ফোন দিয়ে বলেছিলেন, "চলে আসো, একসাথে হালিম খাবো।" তাই চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। গরম হালিম রুটি দিয়ে খেয়ে এসেছিলাম। যেহেতু আমার হাসব্যান্ড ঈদের দিন রাতে আমাদের সবাইকে সালামি দিয়েছিলেন, তাই আমরা হালিম খাওয়ার পরে চিন্তা করেছি যে একটু বের হই, আহ ঘুরে আসি, একটু পিজা-টিজা খেয়ে আসি। তাই যে কথা সে কাজ, আমরা চলে এসেছি আমার তুবা তারাফের খুব পছন্দের জায়গা পিজা বার্গে। এখানে এসে আমরা আমাদের পছন্দ অনুযায়ী পিজা অর্ডার করেছি। দেখেন কি পরিমাণে মানুষের ভিড় ছিল। বেশ অনেকটা সময় আমরা দাঁড়িয়ে থেকে দেন সিট পেয়েছি। তারপর আমাদের পছন্দের পিজাগুলো অর্ডার করে দিয়েছি। একটু পরেই দিয়ে যাবে পিজাগুলো। আজকে বেরিয়ে পড়েছিলাম আমি, আমার হাসব্যান্ড, আমার বোন আর তুবা তারাফ। আমরা দুটো আমাদের পছন্দের পিজাই অর্ডার করেছি। দুটোই লার্জ সাইজের পিজা অর্ডার করেছিলাম। পিজা দুটো দেখে তো খুবই ইয়াম্মি লাগছে আর ক্ষুধা আরো বেড়ে গেছে। এখন আমি সবাইকে সার্ভ করে দিব। আর যেহেতু দুটো দুই পাশে ছিল, একটা আমি সার্ভ করেছি আর একটি আমার বোন সার্ভ করেছে। এটা হচ্ছে তার পরের দিন। তুবা তারাফ এখন কিছুটা বেটার। আমার ঈদের ৩য় দিনই আমার জায়ের বাসা চাঁদপুরে, সেখানে যাওয়ার কথা ছিল। আমার শাশুড়ি মাও সেখানে আছেন।
তবে আমি বাচ্চাদের অসুস্থতার কারণে যেতে পারিনি। যেতে পারবো বলে আশাও করিনি। যেহেতু দেখলাম ঈদের ৫ম দিন ওরা মোটামুটি কিছুটা রিকভার করছে, তাই ভাবলাম যে ঈদের ছুটি তো পার হয়ে যাচ্ছে, গিয়ে ঘুরে আসি। ভোরবেলা খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন নিয়েই বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। দেন একটা উবারে করে চলে আসলাম সদরঘাটে। এখান থেকে লঞ্চে করে আমরা চাঁদপুর যাচ্ছি। একটা ভিআইপি কেবিন নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের সেফলি জার্নির জন্য। আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। দেখেন আমাদের রুম থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিল, আকাশটা একদম পরিষ্কার ছিল। আমরা যেহেতু প্রচণ্ড ভোরে বাসা থেকে রওনা দিয়েছিলাম, তাই আমরা বাসা থেকে কোনো নাস্তা করে আসিনি। এখন ঘড়িতে সময় ৯টা। আমাদের ৪ জনেরই মোটামুটি ভালো পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। তাই ভাবলাম অন্য কিছু না খেয়ে আমরা ভারী নাস্তাই অর্ডার করে দিই। আমরা খিচুড়ি অর্ডার করে দিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন খিচুড়ি। দেখতে তো দারুণ লাগছে, মনে হচ্ছে খেতেও অসাধারণ হবে। এটার টেস্ট বেশ ভালো ছিল। চিকেন খিচুড়িটা আমরা বেশ মজা করে খেয়েছি। এখানে চিকেন খিচুড়ির পার খিচুড়ির প্রাইস নিয়েছে ৳১৮০ করে। দেন আমরা রটি অর্ডার করে দিয়েছিলাম আমাদের জন্য। গরম, গরম চা খেয়ে তারপরে রিল্যাক্সে একটা ঘুম দিয়েছিলাম। আমি রান্না করা কোরবানির মাংসও নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য। সবাই একসাথে খাবো, খুব মজা করব। এটাই ছিল প্ল্যান। আমার জায়ের বাসায় আসার পরে আমরা সারাদিন বেশ মজা করেছি। খুব মজার, মজার খাবার খেয়েছি, আড্ডা-সাড্ডা হয়েছে। আসলে আমি খুব একটা কমফোর্টেবল না, তাই আর এখানে খুব একটা ভিডিও করিনি। দেন আমরা সবাই মিলে চলে এসেছি নদীর পাড়ে। একদম চাঁদপুরের নদীর কাছেই হচ্ছে আমার জায়ের বাসা। তাই মন চাইলেই মাঝে মধ্যে নদীর পাড়ে চলে আসা যায়। এখানে এত সুন্দর পরিবেশ এবং এখানে এসে দারুণ ভালো লাগছিল। ভিডিও আরে ওখানে একটা ব্যাঙ আছে। তাই? হ্যাঁ আসো 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 তুবা ওই দেখি ব্যাঙ নামিয়ে পড়বা। নদীর পাড় থেকে এসে ভাইয়ার বাসায় আমরা বেশ মজার স্যুপ আর অন্থন খেয়েছি। এটা অবশ্য বাইরে থেকে অর্ডার করা হয়েছে। এছাড়াও আমরা অনেক নাস্তা করেছি। আসলে কোথাও আসলে খাওয়া-দাওয়ার উপরেই থাকা হয়। প্রচণ্ড খাওয়া-দাওয়া হয়েছে। আমার ভাবিরা যেহেতু ১১ তলায় থাকেন, তাদের বাসা থেকে বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর যে আসলে ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না। চোখে খুবই ভালো লাগে। এই যে দেখেন তাদের বারান্দা থেকে এই যে ট্রেনটা যাওয়া আসা করে দেখা যায়। ইভেন তাদের বারান্দা থেকে কিন্তু নদীও দেখা যায়। নদীতে ছোট, ছোট মানে দূর থেকে তো তাই লঞ্চগুলো দেখা যায়। খুবই ভালো লাগে। যাই হোক ৩ দিন আমরা বেশ মজা করেছি এখানে। খুব খাওয়া-দাওয়া, এনজয়, আড্ডা-সাড্ডা সবই হয়েছে। দেন এখন আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আসলে আজকেও দুবেলা ভাবির মায়ের বাসায় আর কি খালাম্মার বাসায় দাওয়াত ছিল দুপুরে এবং রাতে। রাতে আমরা সেখান থেকেই খেয়ে এসেছি। দেন আমরা লঞ্চে করেই রাতের লঞ্চে রওনা দিয়ে দিয়েছি। কারণ আমাদের আরেকটি প্ল্যান আছে। এই ঈদের বন্ধেই আমরা আবারও সিলেট যাব। কিছুদিন আগেও সিলেট থেকে ঘুরে এসেছি। আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করেছি। আমরা আবারও সিলেট যাব। তাই আমরা আজকের রাতের লঞ্চেই ব্যাক করছি।
প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানুষের ভিড় ছিল লঞ্চে এবং লঞ্চে কিন্তু একটা ঘটনাও ঘটেছে। আমি খুব অবাক হয়েছি, তাই সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন আমাদের কেবিনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে অনেক জোরে সাউন্ড শুনতে পেলাম। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কি হলো? দেন আ আমি আমার হাসব্যান্ডকে বাইরে পাঠালাম। আ ও শুনে আসলো যে কারা নাকি লঞ্চে উঠেছে, তাদের ব্যাগে গোল্ডের জিনিসপত্র ছিল এবং আ কোনো একজন লোক সেই ব্যাগটা চুরি করে নিয়েছে এবং ওরা যখন বুঝতে পেরেছে যে ব্যাগটা ওই লোকই চুরি করেছে, তখন ওই লোককে ধরার আগেই সেই লোক নাকি ব্যাগ নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। এরকম এত রাতে এরকম মাঝ নদীতে ঝাঁপ দিয়েছে, মানে ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি খুব ভয়ও পেয়েছি যে এটা কি করে সম্ভব? তাছাড়া নদীতে পানি অনেক বেশি ছিল। আমার কিছুটা ভয়ও লাগছিল। ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের সাথেও এর আগে এরকম কোনো ঘটনা হয়ে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম শুনেছি। যাই হোক, প্রচণ্ড ভয়ও লাগছিল, টেনশনও হচ্ছিল। তাছাড়া নদীতে কিন্তু প্রচুর পানি ছিল আর স্রোতও অনেক বেশি ছিল। তাই আমি একটু টেনশনও করছিলাম। আর আমি কিন্তু সাঁতার জানি না। যে কারণে আমার ভয়টা একটু বেশিই করছিল। তাছাড়া আমার সাথে যেহেতু বাচ্চা-কাচ্চাও ছিল, ফ্যামিলি মেম্বাররা ছিলেন। যাই হোক, ওই ঘটনার পরে আমি কিন্তু আর ঘুমাইনি। দেখতে, দেখতে ভোর হয়ে গিয়েছে। দেখলাম পাশাপাশি অনেকগুলো লঞ্চ চলে এসেছে। হয়তো অনেকগুলো লঞ্চ একসাথে ঘাটে ভিড়াবে। আমরা যখন লঞ্চ থেকে নামার সময় হয়েছিল, তখন কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি আর পরবর্তীতে সেগুলো ভিডিও করিনি। তবে আমাদের উবার পেতে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল, অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল এবং ১০ মিনিটের বৃষ্টির কারণে পুরো সদরঘাট জ্যাম হয়ে গিয়েছিল। তার পাশাপাশি প্রচণ্ড কাদা ছিল। যেটা খুবই বিরক্তিকর লেগেছে। আসলে আমার কাছে মনে হয়েছে গাড়ির জার্নিটাই অনেক বেশি কমফোর্টেবল। লঞ্চে রিল্যাক্সে জার্নি করা গেলেও এই উঠা-নামার এই প্যারাগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনাদের কার কাছে লঞ্চের জার্নি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। র‍্যান্ডম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোট, ছোট সাপোর্ট আমার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আর আমার যদি কোনো কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণে আল্লাহ হাফেজ।